প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম প্রহরী। এখন শুরু করছি চতুর্থ অংশ। রলিন্স, রড না এলে এক কাজ করো না, তুমি মার্শালের দায়িত্বটা নাও। সবার চেনা বলে কাজটা রডের পক্ষে সহজ হতো, তোমার জন্য অবশ্য একটু শক্তই হবে। হেসে ফেলল টমাস রলিন্স। মার্শাল হওয়ার এরকম প্রস্তাব পেলে জ্যাকব ফ্রিম্যান কি করত? সন্দেহ নেই, প্রস্তাবটা গ্রহণ করে বিপদের মুখোমুখি দাঁড়াতো। বিপদে পিছিয়ে যাবার বান্দা নয় জ্যাকব ফ্রিম্যান। ধন্যবাদ, বলল ও। রাতের ট্রেনে নিউ ইয়র্কে চলে যাচ্ছি আমি। এমনিতেই ওখানে প্রচুর ঝামেলা অপেক্ষা করছে আমার জন্যে। বেশ কিছু পাওনাও মেটাতে হবে। রলিন্স, প্রতিবাদ করল হ্যামিল্টন। এখানে মারাত্মক বিপদে রয়েছি আমরা। এ শহরটা ধ্বংস করে দিতে এগিয়ে আসছে মার্ক বিওয়ার। দুঃখিত, রাতের ট্রেনেই ফিরছি আমি। রাস্তা ধরে এগিয়ে গেল ও। ওর লড়াই নয় এটা। ওকে কি ভেবেছে ওরা? হঠাৎ করে সে এ শহরে এসে পড়েছে। ওকে কতটুকু চেনে এরা? ও সম্পর্কে কি জানে? ওর আসল পরিচয় জানলে মার্শাল হতে বলতো কি? ঘরে এসে হ্যাভারস্যাক খুলল রলিন্স। প্রথমবারের মতো শার্টগুলো ভালো করে লক্ষ্য করল। ওর তুলনায় শার্টগুলো অনেক ছোট মাপের। হাতাগুলো ফেসে গেছে। কাপড়ের করুণ অবস্থা দেখে মর্গানকে ঠিক মার্শাল বলে বিশ্বাস হতে চায় না। বন্দুকগুলোই যা ঝকঝকে তকতকে নতুনের মতো। মর্গানের সততায় খাত থাকলে মহামূল্যবান কাপড় চোপড়ই বেরোতো হ্যাভারস্যাক থেকে। চিঠির বান্ডিলটা বের করল রলিন্স। চিরকুট আর ম্যাপসহ নোট বইটাও নিল। ওগুলো বিছানায় রেখে দরজা আটকে দিয়ে 6 শুটারটা বের করে বিছানার উপর রেখে ওটার পাশেই বসে পড়ল। মোট 4টে চিঠি রয়েছে বান্ডিলটায়। খুলতে ইচ্ছে করছে না দেখে ওগুলো একপাশে সরিয়ে রেখে চিরকুটগুলোতেই চোখ বুলালো প্রথমে। প্রথম কাগজে এ শহরের একটা নির্ভুল বিবরণ দিয়ে তার নিচে কয়েকজন ব্যক্তির সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয়েছে। বিওয়ার মার্ক, বয়স 36, উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি, চুলের রং বাদামি, চোখ বাদামি, মেক্সিকান ওয়ারে অংশ নিয়েছে। টেক্সাস রেঞ্জার ছিল 2 বছর। বেশ কয়েকবার ইন্ডিয়ানদের সঙ্গে লড়াই করার অভিজ্ঞতা রয়েছে। প্রায় 6000 গরুর এক বিশাল পালের মালিক। মদে আসক্তি নেই। শক্তিশালী, দুর্ধর্ষ, একগুঁয়ে এবং নির্ভীক। কোনো কাজ অসমাপ্ত রাখে না। সৎ, কাউকে বঞ্চিত করেছে বলে শোনা যায়নি। দেশের সেরা বাবুর্চি রয়েছে তার সঙ্গে। ওর ঘোড়াগুলো দুর্দান্ত, গরুগুলো উন্নত মানের। মেজাজ ভালো থাকলে যুক্তির পথে আনা সম্ভব। কোনো কাজ একবার শুরু করলে থামানো মুশকিল। পেন ডেলটন, ফ্রেড। জন্ম সাফক, ইংল্যান্ড। বয়স 44। উচ্চতা 6 ফুট। সোনালি চুল, নীল চোখ। সিমসাম গরম। এক ছেলে এক মেয়ে। বিপত্নিক। গরু বেচা কেনার ব্যবসা করে। প্রায়ই বিওয়ারের কাছ থেকে গরু কেনে। উইন কুনি এই পেনডেলটনের গরুই চুরি করেছে বলে সন্দেহ করা হয়। শান্তিপ্রিয় লোক ফ্রেড, ঝামেলা এড়িয়ে চলতে পছন্দ করে। ছেলের নাম উইলিয়াম, শক্ত সমর্থক ক্রীড়াবিদ। 2 বছর উইলিয়াম অ্যান্ড মেরি কলেজে পড়াশোনা করেছে। দক্ষ অশ্বারোহী। গরু চুরি আর খরার কারণে পেনডেলটনের প্রায়ই দুর্ভোগ পোহাতে হয়। কুনি হ্যাঙ্ক, বয়স 41, উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি,
কাঁচা পাকা চুল, গোঁফ আছে, প্রায়ই দাড়ি কামায় না। ওয়েস্ট ভার্জিনিয়ায় ঘোড়া চুরির দায়ে আইন তাকে খুঁজছে বলে সন্দেহ করা হয়। 3 ছেলে, উইন, ড্যান্ডি এবং উইলসন। কোনো রেকর্ড না থাকলেও এদের বিরুদ্ধেও গরু আর ঘোড়া চুরির অভিযোগ রয়েছে। ওয়েস্ট ভার্জিনিয়া এবং ইলিনয়ে ছিল এরা। ব্ল্যাক হক যুদ্ধে যোগ দিয়েছে। টেনেসিতে সাবার নামে এক লোকের সঙ্গে ঝামেলা বাঁধিয়েছিল। সাবারের ঘোড়া ধার নিয়েছিল কুনি। ঘোড়া উদ্ধার করে সাবার এবং ওদের পালাতে বাধ্য করে। মার্ক বিউয়ারের ভাইকে অন্যায়ভাবে খুন করেছিল হ্যাঙ্ক কুনি। ক্রেইটন, বোম্যান আর হ্যামিল্টন, এই 3 জনের সংক্ষিপ্ত পরিচয় রয়েছে, তবে নতুন কোনো তথ্য পেল না টমাস। এছাড়া আরও কয়েকজন ব্যবসায়ীর নামও রয়েছে তালিকায়। সবার শেষে রয়েছে লুক শর্ট, কাউহ্যান্ড, 5 ফুট 11 ইঞ্চি, ছিপছিপে গড়ন, বয়স 29, জন্ম টেক্সাস, বর্তমানে পেন ডেলটনের অধীনে কাজ করছে। উইন কুনির বিরুদ্ধে ঘোড়া চুরির সাক্ষী। ঘোড়াটা কুনি পেন ডেলটনের রেঞ্জ থেকে চুরি করেছে বলে দাবি করেছে সে। লুকের মতে ঘোড়াটার মালিক ফ্রেডের মেয়ে অ্যালোমা পেন ডেলটন। এই ঘোড়াটা চুরির দায়েই বোধহয় লুক শর্টকে ফাঁসি দিতে যাচ্ছিল ওরা। লুক বলছিল সে নাকি চোরের উপর বাটপারি করেছে। ওর বয়স যখন 12 বছর, ইন্ডিয়ানদের সঙ্গে লড়াইয়ে প্রাণ দিয়েছে লুকের বাবা। সেই থেকে মা আর 3 বোনের দেখাশোনা করেছে সেই। নিজের একটা গরুর পালও ছিল। ইন্ডিয়ানদের সঙ্গে লড়াই করেছে। সীমান্তে আউটলদের সঙ্গে লড়তে গিয়ে একবার জখম হয়েছিল। গরুর পাল নিয়ে কয়েকবার পুবে গেছে। সাঁতরে মিসিসিপি পেরোনোরও অভিজ্ঞতা আছে। পাগলা ঘোড়া থেকে পড়ে যাওয়ায় ডান হাত ভেঙে গিয়েছিল। রাইফেলে চালু হাত, একটা হাত খাটো হয়ে যাওয়ায় এখন ঠিকমতো পিস্তল চালাতে অসুবিধে হয়। লোক হিসেবে বিশ্বস্ত। পরিষ্কার বোঝা যাচ্ছে কিছুই রডের নজর এড়িয়ে যায়নি। কাদের সঙ্গে কাজ করতে যাচ্ছে সেটা ভালো করে বুঝে নিয়েই কাজে নেমেছিল সে। পেন ডেলটেন, আচ্ছা, এই নামটা এত চেনা লাগছে কেন? ঘোড়ার কথা বলার সময় নামটা নিশ্চয় বলেছিল লুক শর্ট। অ্যালোমা পেন ডেলটনই তাহলে সেই মেয়ে। 2 নম্বর কাগজে রয়েছে গুলি, রসদ ইত্যাদি কেনার টাকার হিসেব। মারিয়ার নামে $50 পাঠানোর কথাও রয়েছে। 3 নম্বর কাগজটা হচ্ছে মারিয়াকে লেখা একটা চিঠি। মর্গান লিখেছে, প্রিয়, কোথায় আছি আর কোথায় যাচ্ছি জানাতেই চিঠি লিখছি তোমাকে। একটা ছোট শহরে মাত্র 2 মাসের জন্য একটা কাজ পেয়েছি, তাই আর তোমাকে আনলাম না। ম্যাক বিওয়ার শহরটায় পৌঁছানোর আগে তার সঙ্গে দেখা করতে যাব আমি। হয়তো একটা সমঝোতায় পৌঁছানো যাবে। যদিও ওর কাছ থেকে তেমন কোনো বিপদের আশঙ্কা করছি না আমি। আরও কিছু ব্যাপার রয়েছে এর মধ্যে। ক্যানসাস সিটিতে আসাটা সেজন্যই দরকার ছিল। হাতের কাজ শেষ হলেই তোমার কাছে ফিরে আসবো আমি। ও হ্যাঁ, ভালো কথা, পেন ডেলটনের কথা মনে আছে তোমার? সেই যে একবার টেনে তোমাকে রুমাল ধার দিয়েছিল এক ভদ্রলোক। এখন এই বিপদাপন্ন শহরেই আছে সে। আজ এ পর্যন্তই, পরে আবার লিখব, কেমন? এখানেই শেষ হয়ে গেছে চিঠিটা। অন্যান্য কাগজের সঙ্গে ওটা রেখে দিল রলিন্স। তেমন কিছুই জানা গেল না। মার্ক বিওয়ারের কাছ থেকে বিপদের আশঙ্কা করছে না রড, এটুকু বোঝা যাচ্ছে শুধু। তাহলে
কোত্থেকে আসছে বিপদ? কেমন বিপদ? ক্যান্সাস সিটিতে জানা কোনো তথ্যই রডকে উদ্বিগ্ন করে তুলেছিল নিশ্চয়, অথবা এমনও হতে পারে বিশেষ কোনো কারণে ওখানে যেতে বাধ্য হয়েছিল সে। কি সেই কারণ? চিঠিগুলো উল্টে পাল্টে দেখল টমাস, কিন্তু তেমন কোনো ইঙ্গিতই মিলল না। বন্ধু আর সহকর্মীদের কাছ থেকে এসেছে চিঠিগুলো। ক্যান্সাস সিটিতে কি হয়েছিল সে সম্পর্কে কোনো রকম সূত্র পাওয়া গেল না। এবার আরেকটা কাগজ পেল রলিন্স, আরেকটা অসমাপ্ত চিঠি। রড মর্গান লিখেছেন, এবার আর গদিয়াটা গাড়িতে উঠছি না। কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলে কাবুজে রান্নার গাড়িতে উঠে পড়ব, তাহলেই কেউ আর দেখবে না আমাকে। চিঠি রেখে এবার নোট বইয়ের পাতায় চোখ বুলালো ও। হয়তো কিছুই পাওয়া যাবে না, তবু দেখা দরকার। খিদে পেয়েছে, সেই কোন ভোরে উঠেছে। কামারের ওখানে হাড় ভাঙা খাটুনি গেছে পুরো সকালটা। রড মর্গানের ব্যাপারটা কি? এখানে আসার কথা ছিল তার, অথচ আসেনি। কিন্তু কথা দিয়ে কথা না রাখার লোকও সে নয়। তাহলে নিশ্চয় গা ঢাকা দিয়ে আছে কোনো কারণে, নয়তো আসেইনি। না এসে থাকলে নিশ্চয় কোনো বিপদ হয়েছে, হয়তো বন্দি হয়ে আছে। অবশ্য সে সম্ভাবনা খুবই কম। নয়তো আহত অবস্থায় পড়ে আছে কোথাও, মরেই গেছে কিনা কে জানে। ও যে বগিটায় ছিল, রডের জিনিসপত্র ছিল সেটাতেই। রড নিজেই ওগুলো তুলে দিয়েছে, অথবা আর কেউ ছুঁড়ে দিয়েছিল ভেতরে। মনে হচ্ছে রান্নার গাড়িতে ওঠার সময়ই কেউ আক্রমণ করেছিল মর্গানকে। তারপর ওর পরিচয় লুকিয়ে ফেলতে জিনিসপত্র ছুঁড়ে দিয়েছে ট্রেনের ভেতর, ভাবল রলিন্স। বোঝা যাচ্ছে, আপন মনে বলল, মিস্টার মর্গান আর আসছে না এ শহরে। অতএব কারো কোনো মতলব থাকলে খুব সহজেই হাসিল হবে সেটা। ঠক ঠক অস্থির টোকা পড়ল দরজায়। এগিয়ে গিয়ে দরজা খুলল টমাস। চারজন লোক দাঁড়িয়ে রয়েছে দোরগোড়ায়, প্রত্যেকের হাতেই রাইফেল তৈরি। হ্যামিল্টনও রয়েছে। শুনলাম, বলল সে, রড মর্গানের শটগানটা নাকি তোমার কাছে। একে একে চারজনের উপরই চোখ বুলালো রলিন্স। লুক শটের কথাই ঠিক, বিপদে পড়ে গেছে ও। সামনে পা বাড়াতে গেল টমাস। উঁচু হলো দুজোড়া বন্দুকের নল। এক গোছা দড়ি ঝুলছে ওদের একজনের হাতে। আস্তে আস্তে সাত। সত্যি বিপদে পড়েছে রলিন্স, কিন্তু বিপদ ওর কাছে নতুন কিছু নয়। বিপদে পড়েনি কবে, ভাবতে গিয়ে হেসে ফেলল। কুনিদেরকেও শটগানটা দেখে ফেলেছিল হয়তো, সেই এদের গানে তুলেছে কথাটা কোনোভাবে। ঠিক, স্বাভাবিক কণ্ঠে জবাব দিল রলিন্স। আমার কাছেই আছে ওটা। এখানে আসছি শুনে রডি আমাকে দিয়েছে। নির্জলা মিথ্যে কথা, কিন্তু নিজেকে ফাঁসির দড়ি থেকে বাঁচাতে বিশ্বাসযোগ্য একটা গল্প ফাঁদা ছাড়া উপায় কি? এরাই রডের বদলে ওকে মার্শাল হওয়ার প্রস্তাব দিয়েছিল, তো রডই ওকে পাঠিয়েছে। এর চেয়ে ভালো গল্প আর কি হতে পারে? রড পাঠিয়েছে তোমাকে, ওকে চেনো? এভাবে ব্যাপারটা দেখার চেষ্টা করো। মর্গান এখানে আসেনি, আমি এসেছি। ওর জায়গায় তোমাদের লোক দরকার। রডের কাজটা আমিই করতে পারবো। কুনিকে সরানো দরকার, সেটাও আমি পারবো। মার্ক বিওয়ারকে তুমি থামাবে বলছো? জানতে চাইল হ্যামিল্টন। মার্কে নিয়ে ভাবছি না, রডও ওকে নিয়ে উদ্বিগ্ন হয়নি। বুঝিয়ে শুনিয়ে মার্ককে ঠান্ডা করার কথাই ভাবছিল সে। আমিও সে চেষ্টাই করতে চাইছি। তাহলে কি নিয়ে উদ্বিগ্ন মর্গান? আবার জানতে চাইল হ্যামিল্টন। সেরেছে। রড মর্গান ক্যান্সাস সিটিতে কেন গিয়েছিল তা তো আর জানা নেই ওর। ভাবল মুখে যা আসে তাই বলে দেয়। ও ভয় করছে বলেই আবার থেমে গেল রলিন্স।
মুখ বন্ধ রাখাই স্থির করল। অন্য কোনো জিনিসের কিন্তু রডের মনে আছে বলা যাবে না। তবে ভয়ের কোনো কারণ নেই, সব সামলে নিতে পারবো আমি। মনে মনে রাতের ট্রেনের কথা ভাবছে রলিন্স। সময় মতো আসবে তো, যেতে পারবে তো ও? আর কিছু না হোক, দ্বিধায় ফেলে দেয়া গেছে এদের। তাই এবার বেশ জোর গলাতে কথা বলল রলিন্স। খুব খিদে পেয়েছে আমার, খেয়েই আবার কামারশালায় যেতে হবে। অনেক কাজ পড়ে আছে, এর মধ্যে ভেবে দেখো কি করবে। আমাকে মার্শাল করতে চাইলে কথাটা জানিয়ে দিও। ফিরে যেতে উদ্যত হলো ওরা। হঠাৎ কথাটা খেয়াল হলো টমাসের। হ্যামিল্টনের উদ্দেশ্যে বলল, আচ্ছা, এদিককার রেলওয়ের নিয়মকানুন তো তোমার জানা আছে? ট্রেনে ডিটেকটিভ জাতীয় কেউ থাকে এদিকে? মাথা নাড়ল হ্যামিল্টন। নামও শুনিনি কোনো দিন। ট্রেনে আজ পর্যন্ত কোনো রকম ঝঞ্ঝা ঝঞ্ঝাটি হয়নি। ওরা বিদায় নিতেই জিনিসপত্র গোছগাছ করে বিছানার উপর রেখে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো রলিন্স। রড মর্গান এলে কিছুদিন বেড়ানো যেত এ শহরে, কিন্তু ট্রেন থেকে তাহলে ওকে নামালো কে? কে লোকটা? রলিন্স আপন মনে বলল, তুমি কিছু দেখে ফেলবে এই ভয়ে তোমাকে নামিয়ে দিয়েছে লোকটা, বুঝলে? কি দেখে ফেলতো ও? কি? বেটা যেই হোক, একটা উপকার করে গেছে। একেবারে অজানা একটা বিষয়ে কৌতূহলী করে দিয়েছে ওকে। আচ্ছা, লোকটা কে? ওই মেয়েটা আর নেডের সঙ্গে জড়িত নাকি? রেস্তোরাঁয় ঢুকেই দেখলো ক্রেইটন বসে আছে। বউয়ের শরীর খারাপ বলল সে, তাই বাইরেই খেতে হচ্ছে। হাতের ইশারায় ওকে বসতে বলল। ঠিক এই জায়গাটাতেই একটা মোষ শিকার করেছিলাম এই গত বসন্তে। চামড়াও ছাড়িয়েছিলাম এখানে। ওখানে তখন ঘাস ছাড়া আর কিছু ছিল না। এখন ওখানেই চাষ করছে হ্যামিল্টন। একটা সবজির ক্ষেতও রয়েছে আমাদের। দেখো, একদিন দেখার মতো শহর হবে এটা। কয়েক বছর আগে এ জায়গাটাকে কারা নাকি গ্রেট আমেরিকান ডেজার্ট নাম দিয়েছে। আসলে মাটিই চিনতে পারেনি ওরা। এই ক্যানসাসই একদিন দুনিয়ার সেরা ধান, গম আর ভুট্টা ফলাবে। দুনিয়ার অর্ধেক মানুষের খাবার জোগাবে এই পেইরি। এখন মাত্র গুটি কয়েক ঘরবাড়ি দেখছো তুমি। সময় যাক, চেহারায় পাল্টে যাবে এ শহরের। আঙুল তুলে রলিন্সকে ইঙ্গিত করল ক্রেইটন। রলিন্স, তোমার মতো টকবগে তেজি তরুণী চাই আমার এ শহরে। আমার মতো? তিক্ত হাসি ফুটে উঠল রলিন্সের ঠোঁটে। কতটুকু চেনো তুমি আমাকে? নতুন কিছু জানার থাকলে জিজ্ঞেস করা যাবে পরে। প্রাণ ঢেলে কাজ করো তুমি। কাজকে যে এত ভালোবাসে, কিছুতেই সে খারাপ হতে পারে না। খাবার দিয়ে ফিরে গেল ওয়েটার। আবার কথার খেই ধরল কেইটন। কুনির ওয়াগনে যেভাবে টায়ার লাগালে অপূর্ব। একজন শিল্পীর মন রয়েছে তোমার, টমাস। একজন অসাধারণ শিল্পী তুমি। গর্ব এবং লজ্জায় লাল হয়ে উঠল টমাসের চেহারা। কখনো কেউ ওকে শিল্পী বলে আখ্যায়িত করেনি। মনের তারে টুংটাং শব্দে সে তার বাজিয়ে চলল যেন শব্দটা। কাজের প্রতি এমন একাগ্রতা একজন শিল্পীরই থাকে, বুঝলে টমাস? কাজে যে লোকের একাগ্রতা নেই, একটা গবেট ছাড়া আর কিছুই না সে। একসঙ্গে খাবার শেষ করে কফিতে চুমুক দিল ওরা। রলিন্সকে ভাবনায় ফেলে দিয়েছে কেইটন। এখানে থাকলে অসুবিধাটা কি? পূর্বে ফ্রিম্যান কিংবা কারো কাছে কতটুকু ঋণীও? প্রয়োজনের সময় ওকে একটা চাকরি জুটিয়ে দিয়েছিল ফ্রিম্যান, কিন্তু গায়ে খেটে তার প্রতিদানও তো দিয়েছে ও। ফ্রিম্যানের শত্রুদের মোকাবেলা করতে গিয়ে অসংখ্য শত্রুর জন্ম দিয়েছে।
বিনিময়ে কি পেয়েছে? ব্যাংকে অল্প কটা টাকা ছাড়া আর কি সম্পদ আছে ওর? গত একটি হপ্তায় নিউ ইয়র্কে ওর কথা ভেবেছে। এমন একজন লোক পাওয়া যাবে কিনা সন্দেহ। আগেও অনেককেই নিখোঁজ হতে দেখেছে ও। মুহূর্তের জন্যেও ওদের কথা ভাবেনি কেউ। কাঁটা আর চামচ নামিয়ে রাখলো ক্রেইটন। হ্যামিল্টন বলল, তুমি নাকি মার্শাল হতে রাজি হয়েছ? মর্গানই নাকি পাঠিয়েছে তোমাকে? একরকম তাই, বলল রলিন্স। সময় মতো ওর পক্ষে এখানে আসা সম্ভব নয়। ওর পরিকল্পনা অনুযায়ী মার্ক বিওয়ারের সঙ্গে দেখা করতে যাব আমি। তুমি বলছো মার্কের দিক থেকে বিপদের সম্ভাবনা নেই? তাহলে বিপদ কোথায়? এ মুহূর্তে ঠিক বলতে পারবো না। এখন কাউকে বিশ্বাস করতে পারছি না আমি। তোমার কথা অবশ্য আলাদা। আজ তাহলে যাচ্ছ না তুমি? বেশ খানিকক্ষণ ইতস্তত করলো রলিন্স। তারপর বলল, আপাতত না, যাব হয়তো পরে। ক্রেইটনের ক্রেইটনের দিকে চোখ তুলে চাইল। কয়েকদিনের জন্য একটা ঘোড়া দরকার আমারই আছে একটা, কোরালের নীল রোয়ানটা। আবার কাজে ফিরে এলো ওরা। ট্রেন এলো। দরজায় দাঁড়িয়ে ওটাকে থামতে দেখলো রলিন্স। এখনো সময় আছে, ভাবলো। এখনো কেটে পড়া যায়। এক মুহূর্ত ইতস্তত করলো টমাস। তারপর আবার ফিরে এলো কাজে। ওদিকে দক্ষিণে ক্রেইটনকে জিজ্ঞেস করলো, কোনো রাঞ্চ আছে? জানি না। দক্ষিণ পূবে 7-8 মাইল দূরে একটা জায়গা আছে হ্যামিল্টনের। একটা কেবিন আর একটা কোরাল ছাড়া ওখানে অবশ্য আর কিছুই নেই। বেশ কিছু গরু পালছে সে ওখানে। কয়েকটা ঘোড়াও আছে। কে দেখাশোনা করে ওগুলোর? লোক আছে। গরুগুলো অবশ্য কোথাও যায় না। কয়েক মাইলের মধ্যে ভালো ঘাস কিংবা পানি নেই। দারুণ বুদ্ধি রাখে হ্যামিল্টন। জায়গা আমারও আছে, কিন্তু ওরটার মতো অত ভালো নয়। কি যেন ভাবলো ক্রেইটন। তারপর আবার বলল, ওদিকে মাইল 10 পশ্চিমে আরেকটা জায়গা আছে। ছোট্ট একটা সেলুন আর কয়েকটা ঘরবাড়ি। এরই 3 মাইল দক্ষিণে থাকে কুনিরা। আমাকে মার্শাল নিয়োগ করবে কে? জিজ্ঞেস করলো টমাস। কাজ করতে হলে ব্যাজও তো লাগবে একটা। বোম্যান, ওর সঙ্গে দেখা করো। রড মর্গানের কথা ওই বলেছিল। অভিজ্ঞ লোক, তাই ওকেই সমর্থন করেছিলাম আমি। আর হ্যামিল্টন? কুনির চেয়েও খারাপ কারো এসে পড়ার ভয় করছে সে। একই কথা বলেছে আরও কয়েকজন। কথাটায় অবশ্য যুক্তি আছে। কুনি এমনিতেই যথেষ্ট খারাপ। ফাঁকা সেলুনে ঢুকে টমাস দেখল একাই বারের গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে বোম্যান। 40-এর কোঠা ছুঁই ছুঁই করছে লোকটার সপ্রদীপ চেহারা। রলিন্সকে দেখে হাসল সে। রাজি করিয়েছে তোমাকে না? এটাই আশা করছিলাম। বোম্যানের বাড়িয়ে ধরা ব্যাসটা নিয়ে বুকে এঁটে নিল রলিন্স। জীবনে এই প্রথম লাগালাম এই জিনিস। হাসল বোম্যান। ঠিক লোকের হাতেই পড়েছে ওটা। তোমার মতো ছেলেদের আমি চিনি। আমার মতো? বোম্যানের দিকে তীক্ষ্ণ চোখে চাইল রলিন্স। আরে আমি জ্যাকব ফ্রিম্যানের লোক। তার মানে সাহসী। আর সেটাই আমাদের দরকার। ওল্ড স্মোকের সঙ্গে পরিচয়ের সৌভাগ্য না হলেও ওর ফাইটিং দেখেছি একবার। কথা দিয়ে ফ্রিম্যান পিছিয়ে গেছে বলে শুনিনি। তুমিও নিশ্চয় তার মতোই হবে। কোনো কিছু লাগলে মুখ ফুটে বলবে শুধু। কিচ্ছু ভাবতে হবে না তোমাকে। একটু ইতস্তত করল টমাস। তারপর বলল, কাকে যে বিশ্বাস করব বুঝতে পারছি না ঠিক। নিউ ইয়র্কে হলে কাকে বিশ্বাস করতে?
কাউকে না। তাহলে এখানেও কাউকে বিশ্বাস করার দরকার নেই, আমাকেও না। একেবারেই একা এগিয়ে যেতে হবে তোমাকে। কারো কাছ থেকে কোনো রকম সাহায্য আশা করতে যেও না। একটা ধন্যবাদ পর্যন্ত কেউ দেবে না তোমাকে। আইনের উপস্থিতি সবাই চায়, আবার আইনকেই ভয় আর সন্দেহের চোখে দেখে তারা। কাউকে ধাওয়া করা কিংবা অন্য কোনো কাজে দরকারে সবাই তোমার সঙ্গে আসবে ঠিকই, কিন্তু কেউই ভালো চোখে দেখবে না ব্যাপারটা। বন্দুক চালানোয় দক্ষ লোক অনেকেই আছে, তবে মার্শালের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সবার সঙ্গে ঠিকমতো মানিয়ে চলা আর তাদের সামলানোর ক্ষমতা। একটা কথা মনে রেখো, খুনোখুনি কিংবা গানফাইট দিয়ে মার্শাল ভালো কি খারাপ বলা যায় না, বরং গোলাগুলি বন্দুকবাজি ছাড়াই খুনে বদমাশদের সামলাতে পারছে কিনা তাতেই বোঝা যায় মার্শালের ক্ষমতা। জানি না কাজটা আমাকে দিয়ে হবে কিনা। হবে। নিজের বিচার বুদ্ধির উপর বিশ্বাস রেখো। তোমার সিদ্ধান্তের উপরই নির্ভর করবে সাফল্য কিংবা ব্যর্থতা। আমি বোধহয় জানি কে। হাতের ইশারায় বাধা দিল বোম্যান। ওহো, বলো না, কাউকে বলো না, চেপে যাও। তথ্য জোগাড় করো, তারপর সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নাও। ভুল হলে হয়তো প্রাণও হারাতে হতে পারে তোমাকে। এ কাজের ধারাই এমন। ধন্যবাদ। এসো একটু ড্রিঙ্ক করা যাক, বলল বোম্যান। মাথা নাড়ল রলিন্স। আমি ড্রিঙ্ক করি না। হাসল বোম্যান। আমিও না, সতেজ কণ্ঠে বলল সে। যারা করে তাদের কাছে বিক্রি করি, তবে এ ব্যাপারে আমার কোনো সংস্কার নেই, এমনিতেই খাই না। আবার রাস্তায় নেমে এলো রলিন্স। এ শহরের মার্শাল এখনো। এক মুহূর্ত দাঁড়িয়ে চারদিকে তাকালো রলিন্স। কিভাবে চলাফেরা করতে হয় মার্শালকে। নিজের অজ্ঞাততায় নিজেই হেসে ফেলল টমাস। মনে পড়ল ওর প্রথম কাজ হচ্ছে খুনিকে সরিয়ে দেয়া। সাবেক মার্শাল শহরে না এলে হচ্ছে না, সেটা অপেক্ষা করতে হবে। ও কাজটা শেষ করে মার্ক বিওয়ার শহরে পৌঁছানোর আগেই তার সঙ্গে দেখা করতে যেতে হবে, এবং তারপর মার্ক যে কদিন শহরে থাকবে খুনিকে শহর থেকে দূরে রাখার ব্যবস্থা করতে হবে। নেডের কথা মনে পড়ল ওর। একই হোটেলে থাকছে ওরা দুজনই, কিন্তু মেয়েটা থাকছে কোথায়? হাঁটতে হাঁটতে রেল স্টেশনের দিকে এগোলো। মোট 3টে ঘর আছে স্টেশনে। প্রথম ঘরটি হচ্ছে ওয়েটিং রুম। 4টে বেঞ্চি রয়েছে এ ঘরে। তারপর টিকিট বিক্রেতার ঘর। টেলিগ্রাফার এবং এজেন্টের দায়িত্ব এ লোকটার উপরই। এরপর রয়েছে গুদাম। চালান কিংবা ডেলিভারির আগ পর্যন্ত জিনিসপত্র এখানেই জমা থাকে। রেল লাইনের দিকে প্রায় 60 ফুটের মতো লম্বা ভাঙাচোরা একটা প্ল্যাটফর্ম রয়েছে। স্টেশনে ঢুকে জানালার কাছে এসে দাঁড়ালো রলিন্স। ঘাড় ফিরিয়ে তাকালো কালো কোট সাদা শার্ট পরা এজেন্ট। কি কিছু লাগবে? জিজ্ঞেস করলো। তারপরই তারাটা দেখতে পেল সে। ও, তুমি তাহলে নতুন মার্শাল? কোনি কই? ব্যাজটা লাগানোর পর দেখা হয়নি তার সঙ্গে। দেখা হলে ব্যবস্থা করব। জানালার কাছে কাছে এসে কাউন্টারে ভর দিয়ে দাঁড়ালো এজেন্ট। লোকটা একদম খারাপ, যা ইচ্ছে তাই। ছেলেগুলো একই খুঁড়ে মাথা কামানো। হ্যাঁ, একটার সঙ্গে আলাপ হয়েছে আমার। তুমিও কাজটা নিলে, আর ঠিক এই মুহূর্তে কিনা এখানে আসছে মার্ক বিওয়ার। ব্যাপারটা মোটেই ভালো লাগছে না আমার। আচ্ছা, এ লাইনে কোনো ডিটেকটিভ থাকে নাকি? না, কেন বলো তো? এদিকে তো কখনো কোনো ঝামেলা হয়নি। দামি কোনো চালান থাকলে কি ব্যবস্থা হয় ওটার? কাজ ঝাঁকালো এজেন্ট। হারগুলোর মতোই। পৌঁছানোর পর কেউ না
নেয়া পর্যন্ত এখানেই থাকে। আর বেশি দামি কিছু হলে পিস্তল হাতে পাহারায় থাকি আমি। যাদের জিনিস সঙ্গে সঙ্গে নিয়ে যায় তারা। তোমার একটা পিস্তল আছে তাহলে? হ্যাঁ, হাসল এজেন্ট, কিন্তু গুলি করার দরকার হয়নি কখনো। তাহলে ওটা বরং তুলে রাখো, পরামর্শ দিল রলিন্স। উল্টাপাল্টা লোককে গুলি করে বসবে শেষে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লাইন বরাবর তাকালো টমাস। দুটো লাইন হারিয়ে গেছে দিগন্তে। টাকা আসার কথা এজেন্ট লোকটা জানে না বোধ হয়, ভাবল ও। কিন্তু এখন জিজ্ঞেস করতে গেলেই চারদিকে গুজব ছড়াতে শুরু করে দেবে সে। টাকার চালান এসে পৌঁছানোর সময় সবাই যাতে উপস্থিত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কথাটা ভাবতেই আরেকটা ভাবনা টোকা মেরে গেল ওর মনে। স্টেশনে পৌঁছানোর আগেই যদি ট্রেনটাকে থামতে বাধ্য করে কেউ, হয়তো একটা এক্সপ্রেস কারে থাকবে চালানটা। পাহারা বলতে থাকবে কেবল একজন এক্সপ্রেসম্যান। মাত্র কিছুক্ষণ আগে টমাস বুঝতে পেরেছে রড মর্গান কিসের ভয় করেছে। মার্ক বিওয়ারের আতঙ্কে যখন দিশেহারা হয়ে পড়বে শহরবাসী, সেই সুযোগে হয়তো সমস্ত টাকা লুটে নেয়ার চেষ্টা করবে কেউ বা কোনো দল। নানান জায়গায় জানাশোনা থাকায় আগেই হয়তো কোনো খবর পেয়েছিল রড মর্গান। মোট কতজন মানুষ জড়িত এ ষড়যন্ত্রে, আশঙ্কা যদি আদৌ সত্যি হয়ে থাকে, কি তাদের ভূমিকা? নিজে হলে কিভাবে করতে কাজটা ভেবে দেখো, নিজেকে বলল রলিন্স। চোর ডাকাতদের চেনো তুমি, জানা উচিত। লোকের সংখ্যা যত কম হবে, বখরা হবে তত বড় আকারের, এবং ধরা পড়ার ঝুঁকিও তাতে কমবে অনেকখানি। ট্রেনের সেই লোকটাও তো লুটেরাদের একজন হতে পারে। আচ্ছা, মেয়েটা কি জড়িত, নেড? হাঁটতে হাঁটতে কামারশালার দিকে এগোলো টমাস রলিন্স। দরজার মুখে ঘোড়ার পিঠে বসে অপেক্ষা করছে গুনি, হ্যাংক গুনি। একটা ব্যাস শোভা পাচ্ছে তার বুকে। 8। কুনির সামনাসামনি এসে দাঁড়ালো টমাস। হাসছে কুনি। খুব ব্যাজ লাগানো হয়েছে না? মতলবখানা কি? জাহাজ থেকে নিউ ইয়র্কের মাটিতে পা দেওয়ার পর থেকে বহুবার এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে রলিন্সকে। তাই কুনির বিদ্রূপে ভ্রুক্ষেপ করল না ও। আমি এখন এ শহরের মার্শাল কুনি, তোমার ব্যাসটা ফিরিয়ে দাও। এত সহজে? আমি মার্শাল হওয়ার পর ওটার তো এখন আর কোনো দাম নেই। ঠিক আছে। ব্যাজের দিকে হাত বাড়ালো কুনি। সঙ্গে সঙ্গে লোকটার মতলব বুঝে ফেলল রলিন্স। একই কৌশল অবলম্বন করত ও নিজেও। ব্যাস খুলে বা হাতের তালুতে নিয়ে রলিন্সের উদ্দেশ্যে ছুড়ে দিল কুনি। এই যে ধরো। ব্যাসটা লুফে নেওয়ার কোনো চেষ্টাই করল না টমাস। চোখের পলকে পিস্তল উঠে এলো ওর হাতে। ব্যাস ছুড়েই পিস্তলের দিকে হাত বাড়িয়েছিল কুনি। পিস্তলের বাটে হাত ছুঁয়েই জমে গেল সে। ইতস্তত করছে। বুড়ো আঙুলে টেনে হামার পেছনে নিয়ে এলো টমাস। তৈরি। সাবধানে আস্তে আস্তে পিস্তলের বাট থেকে হাত সরিয়ে নিল কুনি। খুব চালাক না? মার্ক বিওয়ার আসুক, তখন দেখা যাবে। মার্ক তো খুঁজবে তোমাকে, আমাকে নয়। হয়তো। এরপর শহরে এলে তোমাদের হাতে যেন পিস্তল না দেখি। খালি হাতেই আসতে হবে। তোমার কথা মতো। আর আনলেও কোনো সেলুন বা রেস্তোরাঁয় রেখে বেরোতে হবে রাস্তায়। গানবেল সহ দেখলেই সোজা জেলে ভরে দেব। জেল? হুঁ, জেল পাচ্ছ কোথায়? ওই যে দেখছো হিসিং রেইল, ওতেই চলবে। জরিমানা না দেয়া পর্যন্ত ওটার সঙ্গে হাত পা বেঁধে ফেলে রাখবো, ব্যাস। অপলক চোখে কিছুক্ষণ রলিংসের দিকে চেয়ে রইল কুনি। তারপর হঠাৎ করেই ঘোড়া ঘুরিয়ে এগোতে শুরু করলো। ধীরে ধীরে চলে গেল শহরের বাইরে। মাটি থেকে ব্যাসটা তুলে পকেটে রাখলো রলিন্স। চোখ তুলে তাকাতেই দেখল
হ্যামিল্টন তাকিয়ে আছে ওর দিকে। সেলুনের দরজায় এসে দাঁড়িয়েছে বোম্যান। কাজ বন্ধ করে দিয়েছে ক্রেইটন। ক্রেইটনের দিকে এগিয়ে গেল। আগামী কটা দিন একটু ব্যস্ত থাকতে হচ্ছে। কাজটা শেষ হলেই আবার তোমার এখানে আসব, কেমন? দোকানের অর্ধেকটা বিক্রির কথা তো বলেইছি। আচ্ছা, সে দেখা যাবে পরে। হোটেল রুমে এসে শটগান তৈরি করে নিল রলিন্স। তারপর বিছানায় বসে ভাবতে লাগলো। প্রথমে জানতে হবে এই মুহূর্তে বিওয়ার কোথায়, কত দূরে থাকতে পারে, এখন ঠিক কোন জায়গাটায় আছে সে, আর কত দ্রুত এগিয়ে আসছে জানা দরকার। এ কিসের ভিতর নিজেকে জড়ালো? কোথায় নিউ ইয়র্কে যাবে বলে ট্রেনের অপেক্ষা করবে? না, হাজার বিপদের ঝুঁকি নিয়ে অচেনা একটা শহরের মার্শাল হয়ে বসে আছে। এসবের ও বোঝে কি? ঘাড় ফিরিয়ে ঘরের চারদিকে তাকালো। এখন সবচেয়ে আগে দোকান থেকে কাপড় চোপড় কিনতে হবে। গায়ের শার্ট আর পরনের প্যান্ট। কাপড় বলতে আছে এই গোটা কতক শার্ট, একটা নতুন স্যুট, কটা প্যান্ট। আপাতত এতেই চলবে। কুনে যে আবার ফিরে আসবে বিন্দুমাত্র সন্দেহ নেই। এত সহজে ছাড়বে না ওরা। ওদিক থেকে অচিরেই বিপদের আশঙ্কা করছে টমাস। তবে টাকা লুটের সম্ভাব্য কৌশলই ভাবিয়ে তুলেছে ওকে। নিখোঁজ রড মর্গান এমন কিছুই অনুমান করেছিল বলে দীর্ঘ বিশ্বাস জন্মেছে ওর। কিভাবে করবে ওরা কাজটা? কজন আছে এসবের মধ্যে? ধোপ দুরস্ত পোশাক সজ্জিত মেয়েটা এসবে আছে? বিশ্বাস হতে চায় না। কিন্তু তা না হলে নেডের সঙ্গে জড়িয়েছে কেন সে? কি তার পরিচয়? হ্যামিল্টনের দোকানে ঢুকলো টমাস। এগিয়ে এলো হ্যামিল্টন। বেশ কঠিন কাজে হাত দিয়েছ তুমি মার্শাল। তবে আমাদের কাছ থেকে সাহায্যের কোনো অভাব হবে না, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারো। ধন্যবাদ। আপাতত কিছু কাপড় চোপড়ের ব্যবস্থা করো। রওনা হওয়ার সময় কিছুই আনতে পারিনি। বাকি? হাসলো টমাস রলিন্স। বরাবর নগদেই জিনিস কিনি আমি। রাস্তা পরিষ্কার রাখাই আমার পছন্দ। কাপড় চোপড় কেনার পর .44 পিস্তল আর শটগানের শখানেক গুলি আর একটা উইনচেস্টার রাইফেল কিনল টমাস। যুদ্ধে যাচ্ছ নাকি? হ্যামিল্টনের কণ্ঠে কৌতূহল। না, তবে আগে থেকে তৈরি থাকাই ভালো। যদিও বিপদের কোনো সম্ভাবনা দেখছি না আমি। নিশ্চয় তুমি পারবে জেনেই তোমাকে পাঠিয়েছে মর্গান। নিজে না এসে আর কাউকে পাঠিয়েছে রড। শুনিনি ওর এত ঘনিষ্ঠ কেউ আছে, তাও এই প্রথম জানলাম। ব্যক্তিগত ব্যাপার গোপন রাখতেই অভ্যস্ত রড, বলল টমাস। হোটেলে এসে কাপড় বদলে আবার নিচে নেমে এলো রলিন্স। ঢুকে পড়ল রেস্তোরাঁয়। একটা টেবিলে বসেছিল মেয়েটা একা। ও ঢুকতেই চোখ তুলে চাইল সে। আস্তে আস্তে ব্যাজের উপর এসে থামল তার দৃষ্টি। এক মুহূর্ত, তারপর আবার উঠে এসে টমাসের চোখে স্থির হলো চোখজোড়া। রাগ কিংবা অধৈর্যের ছাপ ফুটে উঠল যেন দু চোখে। কি খবর ম্যাডাম? টুপি খুলে সম্মান দেখালো রলিন্স। আমাদের এ সুন্দর শহরে স্বাগতম। তাচ্ছিল্য ভরে চোখ সরিয়ে নিল মেয়েটা। পেছন থেকে হঠাৎ কথা বলে উঠল কে যেন। তুমি নিজেই তো এখানে নতুন, তাই না মার্শাল? ঝট করে ঘাড় ঘুরিয়ে চাইল টমাস। কোণের একটা টেবিলে আরেক সুন্দরী তরুণী বসে আছে। হ্যাঁ, মাটিতে পা দেওয়ার আগেই কাঁধে চেপে বসেছে কাজটা। তবে এদিক দিয়ে ধরতে গেলে প্রায় সবাই এখানে নতুন। হাত বাড়িয়ে দিল মেয়েটা। আমি অ্যালোমা পেন্ডেলটন। আমার কাছ থেকে একটা ধন্যবাদ পাওয়া রয়ে গেছে তোমার। ধন্যবাদ? আমাকে? আগে তো কিছু করি, সবেমাত্র মার্শাল হলাম। ফাঁসির দড়ি থেকে লুক শটকে তুমিই বাঁচিয়েছ। আমার খুব প্রিয় বন্ধুও। ওতে আমার কোনো কৃতিত্ব নেই, বলল টমাস। এছাড়া কোনো উপায় ছিল না। আমাকেও ঝোলাতে চাচ্ছিল ওরা। তবু ধন্যবাদ। বসতে পারি? নিশ্চয়।
ওই মেয়েটার উপর চোখ রাখা যাবে এমন একটা জায়গা বেছে বসে বলল রলিন্স। মেয়েটার চোখে মুখে বিরক্তির ছাপ পড়তে দেখে মনে মনে খুশি হয়ে উঠল ও। পাশের চেয়ারে টুপিটা রেখে ওয়েটারকে খাবার দিতে বলল। ভাগ্যিস ঘোড়াটা ফিরে পেয়েছ, অ্যালোমাকে বলল টমাস। ইদানিং চোরের উপদ্রব খুব বেড়ে গেছে। কেন যে মানুষ চুরি করতে যায় বুঝি না। খুব বেশি লাভ যে হয় তা তো নয়। একটা মেয়ের কথাই ধরা যাক, মনে করো চুরির দায়ে জেল হলো তার, তারপর জেল খাটতে খাটতে জান বেরিয়ে যাবে না? জেল থেকে বেরোনোর পর দেখা যাবে কিছুই আর অবশিষ্ট নেই। চোর ডাকাতদের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের সঙ্গের লোকজন। একটু থামলো টমাস। প্রত্যেকেই ঠকানোর ফন্দি খোঁজে। এদের সঙ্গে জড়ানোর আগে প্রাণ নিয়ে পালানো উচিত যে কারোর। কৌতূহলী চোখে একবার রলিন্সকে, আরেকবার সুবেশী সুন্দরীকে দেখল অ্যালোমা। তারপর নিজে থেকে প্রসঙ্গ পাল্টালো। এখানেই কি থেকে যাবে তুমি রলিন্স? ভাবছি, বলল টমাস, যদিও অনেকেই চাইবে না সেটা। চোখ তুলে তাকালো অচেনা মেয়েটা। এ কাজে প্রাণে বেঁচে থাকাটাই তো কঠিন, তাই না? ঠিক, তবে যতক্ষণ বেঁচে আছি দুর্বৃত্তদের বেঁচে থাকাটা হবে আরো কঠিন। ঘাড় ফিরিয়ে লোমার দিকে চাইল টমাস। জায়গা জমি, রানচিং এসব নিয়ে আলাপ করতে লাগলো। ওর বাবা প্রায়ই বিউয়ারের কাছ থেকে গরু কিনে মনে পড়তেই হঠাৎ জানতে চাইল, বিউয়ারের সঙ্গে জানাশোনা আছে নাকি তোমার? নিশ্চয়, দারুণ মানুষ মার্ক চাচা। এদিকে এলে আমাদের সঙ্গেই থাকেন, মজার মজার সব গল্প শোনান। আমাকে একটা ঘোড়া দিয়েছিলেন উনি। ওটাই কি চুরি গিয়েছিল? হ্যাঁ, ভাগ্যিস মার্ক চাচা আসার আগেই ঘোড়াটা ফিরিয়ে এনেছিল লোক, নইলে কি যে হতো। উনি এমনিতেই তো কুনির উপর ক্ষেপে আছেন। হ্যাঁ। চোখ তুলে টমাসের দিকে তাকালো লোমা, দৃষ্টিতে আবেদন। রলিন্স, যেভাবে হয় বাঁচাও এ শহরটাকে। বাবার কাছ থেকে শুনলাম মার্ক চাচা নাকি পুরো শহরটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ভাই হত্যার প্রতিশোধ নেবেন। না, শহর উনি জ্বালাবেন না, বলল টমাস। আর কোনো বিপদও হবে না। মৃদু হাসি ফুটে উঠল সুবেশী সুন্দরীর ঠোঁটে। চেহারা লাল হয়ে উঠল টমাসের। কিছু বলার আগেই ওকে বাধা দিল লোমা। বাবা এখন শহরেই আছেন, তোমাকে দেখলে খুশি হবেন। তাছাড়া এ সুযোগে, লোমা কথা বলতে বলতেই ভেতরে ঢুকলো ফ্রেড পেনডেলটন। ওদের টেবিলের দিকে এগিয়ে এলো। পরিচয় পর্ব শেষে কিছুক্ষণ সাধারণ আলাপচারিতার পর কথা প্রসঙ্গেই টমাস জানতে চাইল, আচ্ছা মিস্টার পেনডেলটন, গত 2-1 দিনের মধ্যে এখানে কোনো চালান এসেছে কিনা বলতে পারেন? অচেনা মেয়েটার উপর চোখ রেখে কথা বলছিল। হঠাৎ দেখল কাটা চামচ সহ মাঝপথে হাত থেমে গেল তার। মুহূর্ত মাত্র, তারপর আবার স্বাভাবিকভাবে খেতে শুরু করলো সে। কি ধরনের চালানের কথা বলছো? ঠিক জানি না, তবে ধরুন সাধারণ কিছু নয়। এ শহরের লোক নয় এমন কারো নামেও হতে পারে চালানটা। হুঁ, বলতে পারছি না। আমার অবশ্য খুব একটা এদিকে আসাও হয়ে ওঠে না। কি ধরনের জিনিসের কথা বলছো তুমি? মেয়েটার কি প্রতিক্রিয়া হয় সেটাই দেখতে চেয়েছিল টমাস। আসলে কি হতে পারে জিনিসটা? এমন কি গোপন ব্যাপার যে ট্রেন থেকে ওকে নামিয়ে দেওয়াটা জরুরি হয়ে পড়ল? নাকি হঠাৎ মনে হলো জিনিস না হয়ে মানুষও তো হতে পারে। হয়তো আর কোনো লোক ছিল ট্রেনে, কারো চোখে পড়ার ঝুঁকি নিতে চায়নি সে। নাকি তারা, হ্যাঁ, এমন কিছুই হবে। আরও কিছুক্ষণ আলাপ আলোচনা চলল ওদের। এক সময়
পেন ডেলন ডেলটন বলল, এখানে থাকার সিদ্ধান্ত নিয়ে ঠিকই করেছো তুমি, রলিন্স। আবার সেই একই কথা। সবাই ধরে নিচ্ছে এখানে থাকতেই এসেছে ও। নিউ ইয়র্কের কথা মনে পড়ল, কিন্তু নতুন দায়িত্বের প্রয়োজন আর ক্যানসাসের উজ্জ্বল সূর্যের নিচে ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে সব চিঠি। হঠাৎ ঘাড় ফিরিয়ে চাইল। অদৃশ্য হয়ে গেছে অচেনা সুন্দরী। একটু আগেই চলে গেছে সে, হালকা কণ্ঠে বলল লোমা। ভাবছি মেয়েটা কে, কেন এসেছে এখানে? খুব সুন্দরী, তাই না? হ্যাঁ, সুন্দরী বটে। পরিচয় জানতে চাইলে হোটেলে জিজ্ঞেস করলেই তো হয়, পরামর্শ দিল পেন ডেলটন। হোটেলে ওঠেনি, তাহলে কোথায়? আমারও তো একই কথা, তাহলে কোথায়? কৌতূহলী হয়ে পড়েছ মনে হচ্ছে। হ্যাঁ, বিপদ মোকাবেলা করতে হলে আগেই যদ্দূর সম্ভব জেনে রাখা দরকার। চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো টমাস। মার্ক বিওয়ারকে কোনো খবর দিতে চান? ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি আমি। মাথা নাড়ল পেন ডেলটন। কথাবার্তা বলে ওকে বাগে আনার কথা ভেবে থাকলে ভুলে যাও। ও চেষ্টা আমরাও করেছি। মানুষ হিসেবে ভালো হলেও একেবারেই একগুঁয়ে লোকটা। তবু চেষ্টা করে দেখতে হবে। আমার হয়ে ওকে শুভেচ্ছা আর ভালোবাসা জানাবে, বলল লোমা। ব্যাস ব্যাস, এতে কাজ না হলে দুনিয়ার আর কিছুতেই হবে না। বিদায় নিয়ে বেরিয়ে এলো টমাস রলিন্স। পেছন থেকে চেয়ে রইল দুজোড়া চোখ।